যে কারণে আমাকে সকাল ৭টার মধ্যেই সারাদিনের রান্না কমপ্লিট করতে হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ঘড়িতে ৫টা বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি ভাতের চাল ধুয়ে দিলাম, রাইস কুকারে বসিয়ে দিব। কারণ আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করে থাকি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস। আর এমনিতেও আমার ২ চুলোয় রান্না বসাতে হয়, যার কারণে ভাতটা হচ্ছে আমি রাইস কুকারে দেই। আর রাইস কুকারে আমি পানিটা বেশি দিয়েছি, দেখতে পেরেছেন। আমি রাইস কুকারেও ভাত গড় দিয়ে রান্না করি। কিভাবে আমি রাইস কুকারে ভাত গড় দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য এক সময়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের সকাল আর দুপুরের ছোট্ট একটি রান্নাবান্নার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কিছু কথাও শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি ভাতের চাল ধুয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে লাউ কেটে নিচ্ছি। কাটাকাটির কাজটা আমি বেশিরভাগই আগের দিন রাতে করে থাকি, কিন্তু আমার গতকালকে রাতে হচ্ছে একটু অসুস্থ ছিলাম, যার কারণে করতে পারিনি। তো আজকে এই জন্যই হচ্ছে এখন কাটাকাটি করে রান্নাটা বসাচ্ছি। তো ফার্স্টে লাউটা কেটে নিলাম, আর লাউয়ের খোসা কিন্তু আমি ফেলিনি, লাউয়ের খোসাটাও ভাজি করব। তো লাউটা কুটে তারপরে হচ্ছে প্রেশার কুকারে আমি 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। এজন্য সামান্য একটু লবণ আর সামান্য একটু পানিও দিলাম। এতে করে হচ্ছে লাউটা একটা ভাপা গন্ধ আসে, সেটা হবে না। সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করলে এই জিনিসটা থাকে না আর কি। তো এবার হচ্ছে আমি মশলা বেটে নিচ্ছি। লাউ তরকারিতে যা যা মশলা দিব আর কি, এখানে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচই বেটে দিব। আমি আদা রসুন সব রান্নাতে ব্যবহার করি না, এটা আমার ব্লগ যারা দেখেন তারা কিন্তু জানেন। তো যাই হোক, মশলাটা বেটে নিয়ে এবার হচ্ছে আমি একটু ফোড়ন বেটে নিচ্ছি। লাউ তরকারিতে আমি সবসময় একটু ফোড়ন দিয়ে রান্নার চেষ্টা করি, এতে করে লাউ তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার লাউটা খুবই কচি ছিল, যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একদম গলে মোমের মতো হয়ে গেছিলো। পাশে চুলায় আমি নামিয়েও রেখেছি, প্রেশার কুকারে 2টা সিটি অলরেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি ফোড়নের মধ্যে সামান্য একটু পেঁয়াজ আর সামান্য একটু জিরা দিয়েছি, তেলে ভেজে নিয়ে এগুলোকে আবার শিলপাটায় বেটে নিচ্ছি। আমি সবসময় ফ্রেশ বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এদিকে হচ্ছে লাউয়ের খোসাটাও কেটে নিচ্ছে। ওই যে আমি বলেছিলাম লাউয়ের খোসা কিন্তু ফেলেনি, যেহেতু কচি লাউ ছিল। কচি লাউ হলেই আমি খোসাটা ভাজি করি। এই লাউয়ের খোসা ভাজিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। এর মধ্যে একটা আলু দিব। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়, কিন্তু চিংড়ি মাছ আমার ঘরে এখন ছিল না। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছ বের করে আমি রেখে দিয়েছিলাম। মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি পাশের চুলায়। এবার আপনাদেরকে বলি আমি কেন এত সকাল সকাল বা এত ভোরবেলা রান্না করছি। কারণ আমার হাজব্যান্ড সকাল 7টার আগেই অফিসে বের হয়ে যায়। 7টা থেকে বাজার 5 মিনিট আগে, অথবা ঠিক 7টা বা 7টা 10 এরকম টাইমেই সবসময় বের হয় বেশিরভাগ সময়ে। তো যার কারণে আমাকে 7টার আগেই সকাল আর দুপুরের রান্না কমপ্লিট করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ডকে আমি দুপুরের খাবার বাসা থেকেই দিয়ে দেই। সে হচ্ছে বাইরের খাবার খায় না, ডাক্তারের নিষেধ আছে। প্লাস আমিও চাই যে আমার বাসার খাবারই সে খাক, এতে করে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই জন্য আমি বাসা থেকে খাবার দিয়ে দিই, যার কারণে সকাল আর দুপুরের খাবার আমাকে সকাল 7টার মধ্যেই কমপ্লিট করতে হয়। সকালের খাবারটা বেশিরভাগই বাসা থেকেই খেয়ে যায়, মাঝে মধ্যে দিয়েও দেই। আর দুপুরের খাবার তো সবসময় দিয়েই দেই। তো সকাল আর দুপুরের রান্না একসঙ্গে করে আমি আবার রাতে মাঝে মধ্যে রান্না করি। যদি তরকারি কিছু থাকে তো ভালো, সামান্য একটু ভর্তা ভাত বা সিম্পল কোনো কিছু করে। আর যদি তরকারি একেবারেই থাকে না, তাহলে রাতে আবার নতুন করে রান্না করি। তো যাই হোক, এদিকে কিন্তু একটা উপকারও হচ্ছে আমার। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে, আর এদিকে সকাল 7টার মধ্যে আমার রান্না হয়ে গেলে সারাদিনে যদি আমি চুলার কোনো কাজ না করি, তাহলে বাসাটা বেশ ঠান্ডা থাকে। মানে রান্নাবান্না করলে যে গরমটা হয় সেটা কিন্তু হয় না। পাশের চুলায় কিন্তু আমার মাছটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলের পানি দিয়ে এই সাইডের চুলায় আবার হচ্ছে ভাজিটা দিয়ে দিচ্ছি, লাউয়ের খোসা ভাজিটা। এর মধ্যে একটা আলু কেটে দিয়েছি আর পেঁয়াজ মরিচ দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেবো। যেহেতু লাউয়ের খোসা আছে, সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর একটু পানিও প্রয়োজন হবে। লাউয়ের খোসা থেকে খুব বেশি পানি কিন্তু বের হয় না, যার কারণে সামান্য পানি দিয়ে আমি ঢেকে দিব। তো এই লাউয়ের খোসা ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা কে কে খেয়েছেন আর কে কে খাননি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মাছটা আমি কিভাবে রান্না করেছি আপনারা দেখেছেন। আমি ওই যে মশলা বেটে নিলাম, সেই বাটা মশলা দিয়েছি, আর সামান্য একটু জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কিছুই দেইনি। তারপর লাউটাও কিন্তু একটু কষিয়ে নিয়েছি। যত আগে থেকে সেদ্ধ করা হোক, একটু কষিয়ে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আর তারপরে ঝোলের পানি দিয়েছি, আর দিয়েছি ফোড়ন বাটাটা। তারপরে ফোড়ন বাটা আমি পুরোটা দিইনি, যেহেতু একদম ফ্রেশ মশলা। আমি দেখলাম যে লাউটা একদমই মোমের মতো গলে অল্প হয়ে গিয়েছে, যার কারণে ফোড়ন বাটা সম্পূর্ণটা দিইনি, অল্প একটু দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি, পরবর্তীতে কোনো একদিন ইউজ করা যাবে। আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। আর আমার ভাতও হয়ে গিয়েছিল রাইস কুকারে, আর শুধু ভাজিটা করা বাকি ছিল।
তো ভাজিটাও আমার কিন্তু হয়ে গেছে। এদিকে একদম শেষের দিকে ভাজিতে আমি একটা ডিম ছেড়ে দিলাম। এই ডিমটা দিলে লাউয়ের খোসা ভাজিটা খেতে আরও বেশি মজা লাগে। এবার আর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলে লাউয়ের খোসা ভাজিটা হয়ে যাবে। আর পাশের চুলায় হচ্ছে আমি আবার একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এই গোলা রুটিটা অনেক বেশি মচমচে হয়, দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে। এটা গরম গরম ভাজি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে হচ্ছে আমার হাতে রুটি বানানোর সময় একদমই ছিল না, যেহেতু অনেক বেশি সময় পার হয়ে গিয়েছিল, প্রায় 7টা বেজে গেছিলো, যার কারণে আমি রুটির জন্য আলাদা কোনো সবজিও করতে পারিনি। তো যেটাই করেছিলাম লাউয়ের খোসা ভাজি দিয়েই হচ্ছে গোলা রুটি বানিয়ে আরশের বাবাকে আমি সকালে নাস্তাটা দিয়ে দিচ্ছি। আর আমি দুপুরের খাবারও কিন্তু তার জন্য প্যাক করে ফেলেছি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে পুরো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন।